আজ আমরা ১০০০ বছরের এক মহাকাব্যিক গল্পে ডুব দেব, খলিফা আর সুলতানদের গল্প। আর এই গল্পের শুরুটা কিন্তু এমন এক জায়গা থেকে, যেখান থেকে এত বড় একটা সভ্যতার জন্ম হতে পারে তা কেউ কল্পনাও করতে পারেনি। তো চলুন শুরু করা যাক এই অবিশ্বাস্য যাত্রা। আচ্ছা, এই পর্বে আমরা ঠিক কি দেখব? শুরুটা হবে মরুভূমি থেকে, কিভাবে একটা বিশাল সাম্রাজ্য তৈরি হলো। এরপর আমরা দেখব সেই সাম্রাজ্যের বিস্তার আর প্রথম ভাঙনের গল্প। তারপর আসবে বাগদাদের সেই বিখ্যাত স্বর্ণযুগ। আর এরপর ভাঙন, ক্রুসেডার আর মঙ্গলদের আক্রমণ। সবশেষে আমরা দেখব গান পাউডার যুগের উত্থান আর এই পুরো 1000 বছরের লিগেসি। ভাবুন তো একবার, প্রাচীন যুগের শেষের দিকে কেউ ভাবতেও পারেনি যে আরব উপদ্বীপের মরুভূমি থেকে এত বড় একটা সভ্যতা উঠে আসবে। এই একটা কথাই কিন্তু পুরো গল্পের সুরটা বেঁধে দেয়। সেই সময়ের দুই সুপার পাওয়ার, মানে বাইজেন্টাইন আর সাসানীয় সাম্রাজ্য, তাদের মাঝখানে থাকা একটা প্রায় উপেক্ষিত অঞ্চল থেকে কিভাবে এমন একটা বিশ্বশক্তি জন্ম নিল, সেটাই আমরা দেখব। তো গল্পের প্রথম পর্বে আসা যাক। শুরুটা হচ্ছে আরব উপদ্বীপের এক নাটকীয় পরিবর্তন দিয়ে। এখানে একটা নতুন বিশ্বাস কিভাবে যাযাবর সব উপজাতিদের এক করল আর ইতিহাসের পাতায় এক নতুন শক্তিশালী অধ্যায়ের জন্ম দিল, সেটাই আমরা দেখব। ইসলাম আসার আগে আরবের অবস্থাটা ঠিক কেমন ছিল? জায়গাটা ছিল আসলে যাযাবর আর বহু ঈশ্বরবাদী সংস্কৃতির একটা কেন্দ্র। মানে এখানকার আরবরা বিভিন্ন দেবদেবীও পূজা করত। আর তখনকার দুনিয়ার যে বড় বড় শক্তিগুলো ছিল, তারা এই অঞ্চলটাকে তেমন একটা পাত্তাই দিত না। এইরকম একটা প্রেক্ষাপটে প্রায় ৫৭০ খ্রিস্টাব্দে মক্কায় জন্ম হয় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। মুসলিম বিশ্বাস অনুযায়ী তিনি ঐশ্বরিক বার্তা বা ওহী লাভ করেন, যা আমরা এখন পবিত্র কোরআন হিসেবে জানি। তিনি প্রচার শুরু করেন এক ঈশ্বরের উপাসনার, আর ধীরে ধীরে আরবের যে ছোট ছোট বিভক্ত উপজাতিগুলো ছিল তাদের এক করে একটা ঐক্যবদ্ধ মুসলিম জাতিতে পরিণত করে। কিন্তু ৬৩২ সালে তার মৃত্যুর পর মুসলিম কমিউনিটি একটা বিরাট প্রশ্নের মুখে পড়ল। প্রশ্নটা ছিল খুব সহজ, কিন্তু এর উত্তরটা ছিল জটিল। এখন এই জাতির নেতৃত্ব কে দেবে? কে হবেন তাদের ধর্মীয়, রাজনৈতিক আর সামরিক নেতা? আর এই একটা প্রশ্নই, বিশ্বাস করুন, পরের কয়েকশো বছর ধরে ইসলামিক বিশ্বের ইতিহাসকে নিয়ন্ত্রণ করেছে। তো চলুন এবার সেই সময়ে যাওয়া যাক, যেটা শুরু হয়েছিল নবীর মৃত্যুর ঠিক পরপরই। এই সময়টা কিন্তু দারুণ ইন্টারেস্টিং। একদিকে যেমন অবিশ্বাস্য গতিতে সাম্রাজ্য বাড়ছিল, ঠিক তেমনি অন্যদিকে দানা বাঁধছিল প্রথম বড় ধরনের ভেতরের সমস্যা। নবীর উত্তরসূরিরা খলিফা নামে পরিচিত হলেন, যার মানে প্রতিনিধি। প্রথম যে ৪ জন খলিফা ছিলেন, যাদের খোলাফায়ে রাশেদিন বলা হয়, তারা একটা রাষ্ট্রীয় কাঠামো দাঁড় করান। আর তাদের সময়ই অবিশ্বাস্য দ্রুতগতিতে ইরান থেকে উত্তর আফ্রিকা পর্যন্ত খেলাফত ছড়িয়ে পড়ে। এই সময়টাকে একটা স্বর্ণযুগ বলা হয় ঠিকই, কিন্তু এর একটা অন্ধকার দিকও ছিল, তীব্র ভেতরের কোন্দল। এতটাই যে এই ৪ জন খলিফার মধ্যে ৩ জনকেই হত্যা করা হয়েছিল। আর এই যে ভেতরের কোন্দল, এর মূলে ছিল ওই একটাই প্রশ্ন: নেতা কে হবেন? এখান থেকেই দুটো দল তৈরি হয়। এক দল, যারা পরে সুন্নি হিসেবে পরিচিত হয়, তাদের মতে নেতা বাছা উচিত পুরো কমিউনিটির মধ্য থেকে। আর অন্য দল, যারা শিয়া নামে পরিচিত, তারা মনে করত নেতৃত্ব শুধুমাত্র নবীর পরিবারের মধ্যেই থাকা উচিত, বিশেষ করে তার কাজিন ও জামাতা আলীর বংশধরদের হাতে। একটা রাজনৈতিক মতপার্থক্য থেকে শুরু হয়ে এটাই পরে ইসলামের সবচেয়ে বড় ধর্মীয় বিভাজনে পরিণত হয়। এইসব অস্থিরতার পর ক্ষমতায় আসে উমাইয়ারা, আর তারা একটা নতুন জিনিস চালু করে, বংশানুক্রমিক শাসন। মানে রাজার ছেলে রাজা হবে। তারা রাজধানী নিয়ে যায় দামেস্কে, আর তাদের সাম্রাজ্য মধ্য এশিয়া থেকে স্পেন পর্যন্ত ছড়িয়ে পড়ে, ভাবা যায়। তবে ইউরোপে তাদের জয়রথ থেমে যায় ৭৩২ সালে টুর্সের যুদ্ধে। ওটাই ছিল তাদের বিস্তারের শেষ সীমা। উমাইয়াদের পর আসে আব্বাসীয়রা, আর এখানেই একটা বড় সড় শিফট দেখা যায়। আব্বাসীয়রা সাম্রাজ্য জয়ের চেয়েও বেশি মনোযোগ দেয় জ্ঞান বিজ্ঞান আর সংস্কৃতি চর্চার দিকে। আর তাদের হাত ধরেই শুরু হয় ইসলামের সেই বিখ্যাত স্বর্ণযুগ। আব্বাসীয়রা তাদের রাজধানী বানায় বাগদাদকে। আর কি বলবো, খুব কম সময়ের মধ্যেই বাগদাদ হয়ে ওঠে তৎকালীন বিশ্বের সবচেয়ে বড় আর সবচেয়ে সমৃদ্ধ শহর। এটা ছিল বাণিজ্য, সংস্কৃতি আর জ্ঞানের একটা গ্লোবাল হাব। এই স্বর্ণযুগের হার্ট ছিল বাগদাদের বাইতুল হিকমা বা হাউস অফ উইজডম। ভাবুন, এটা ছিল একটা বিশাল লাইব্রেরি আর একাডেমি। এখানে গ্রিক, পারস্য, ভারতের সব বড় বড় বই আরবিতে অনুবাদ করা হতো। এখানে আল খাওয়ারিজমির মতো জিনিয়াসরা গণিতের আলজাবর বা অ্যালজেব্রা নিয়ে কাজ করেছেন, যেটা আমরা এখনও স্কুলে পড়ি। মানে প্রাচীন বিশ্বের সব জ্ঞান এখানে শুধু বাঁচিয়েই রাখা হয়নি, তাকে আরও এগিয়ে নিয়ে যাওয়া হয়েছিল।
এই যুগের সবচেয়ে ফেমাস খলিফা কে ছিলেন জানেন? হারুন আল রশিদ, আরব্য রজনীর গল্পে যার নাম আমরা সবাই শুনেছি। তার দরবার সবসময় কবি, দার্শনিক, বিজ্ঞানীদের দিয়ে ভরা থাকত। আর তার খ্যাতি এতটাই ছিল যে ইউরোপের রাজা শার্লমেনের দরবারেও তার দূত যেত। কিন্তু কথায় আছে না, কোনো কিছুই চিরস্থায়ী নয়, স্বর্ণযুগেরও শেষ থাকে। এবার আমরা গল্পের সেই অংশে যাব যখন ভেতরের কোন্দল আর বাইরের আক্রমণে খলিফার ক্ষমতা ধীরে ধীরে কমে আসতে শুরু করে। হচ্ছিলটা কি? বাগদাদের খলিফার ক্ষমতা এতটাই কমে গিয়েছিল যে তিনি প্রায় একজন নামমাত্র নেতায় পরিণত হয়েছিলেন। সাম্রাজ্যের বিভিন্ন প্রান্তে স্থানীয় পারস্য তুর্কি শাসকরা নিজেদের মতো করে স্বাধীনভাবে শাসন করা শুরু করে, ফলে খিলাফত রাজনৈতিকভাবে পুরোপুরি টুকরো টুকরো হয়ে যায়। এই যে ভেতরের ভাঙন, তার উপর আবার বাইরে থেকে একের পর এক আক্রমণ আসতে শুরু করে। ১০৯৫ সালে ইউরোপ থেকে ক্রুসেডাররা এসে জেরুজালেম দখল করে নেয়। যদিও পরে সুলতান সালাহুদ্দিন সেটা ফিরিয়ে আনেন, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর আঘাতটা আসে পূর্ব দিক থেকে। সালটা ছিল ১২৫৮। চেঙ্গিস খানের নাতি হালাকু খানের নেতৃত্বে মঙ্গোল আর্মি বাগদাদ আক্রমণ করে। তারা শহরটাকে আক্ষরিক অর্থেই ধ্বংসস্তূপে পরিণত করে। সেই বিখ্যাত লাইব্রেরি বাইতুল হিকমাহ পুড়িয়ে দেয় আর হত্যা করে শেষ আব্বাসীয় খলিফাকে। এই ভয়ঙ্কর ঘটনাটাকেই ইসলামিক গোল্ডেন এজের আনুষ্ঠানিক সমাপ্তি বলে ধরা হয়। বাগদাদের পতনের পর ইসলামিক বিশ্বের কেন্দ্রবিন্দু তো ভেঙে গেল, কিন্তু সেই ধ্বংসস্তূপের ছাই থেকেই জন্ম নিল নতুন তিনটে শক্তিশালী সাম্রাজ্য। আর তাদের হাতে ছিল এমন এক প্রযুক্তি যা তখনকার দুনিয়া বদলে দিচ্ছিল। এই তিনটি নতুন পাওয়ার হাউস কারা ছিল? আনাতোলিয়ায় ছিল সুন্নি অটোমানরা, ইরানে শিয়া সাফাভিয়রা, আর ভারতে সুন্নি মুঘলরা। এদের মধ্যে একটা কমন ফ্যাক্টর ছিল। কি সেটা? তারা সবাই আগ্নেয়াস্ত্র বা গান পাউডার ব্যবহারে ছিল মাস্টার, আর এটাই তাদের দিয়েছিল অকল্পনীয় সামরিক শক্তি। এই তিনটার মধ্যে অটোমানরা ছিল সম্ভবত সবচেয়ে প্রভাবশালী। ১৪৫৩ সালটা বিশ্ব ইতিহাসের জন্য একটা টার্নিং পয়েন্ট। ওই বছরই তারা কনস্ট্যান্টিনোপল জয় করে, আর এর সাথে পতন হয় হাজার বছরের বাইজেন্টাইন সাম্রাজ্যের। এই ঘটনাটা গ্লোবাল পাওয়ার ব্যালেন্স পুরোপুরি বদলে দেয়, আর অটোমান সুলতানরা তো পরে নিজেদের খলিফা হিসেবেও দাবি করেন। তো আমরা আমাদের আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এবার আমরা একটু পেছন ফিরে দেখব, এই যে হাজার বছরের উত্থান পতন, এর দীর্ঘস্থায়ী প্রভাবগুলো কি, যা আজও আমাদের পৃথিবীকে কোনো না কোনোভাবে প্রভাবিত করছে। এই সাম্রাজ্যগুলোর লিগাসি কিন্তু বিশাল। যেমন ধরুন, সেলজুকদের হাত ধরে আধুনিক তুরস্কের ভিত্তি তৈরি হয়। আবার নেতা কে হবেন, এই প্রশ্ন থেকে যে সুন্নি শিয়া বিভেদ শুরু হয়েছিল, সেটা আজও মধ্যপ্রাচ্যের রাজনীতির একটা বড় ফ্যাক্টর। আব্বাসীয়দের সেই জ্ঞানচর্চা, সেটা না হলে হয়তো ইউরোপের রেনেসা অন্যরকম হতো। আর অটোমানরা, তারা তো ইতিহাসের শেষ খেলাফত চালিয়েছিল, যার পতন কিন্তু খুব বেশি দিন আগের ঘটনা নয়, মাত্র ১০০ বছর আগে। তো এই যে খলিফা আর সুলতানদের হাজার বছরের লম্বা ইতিহাস আমরা দেখলাম, এর শেষে একটা প্রশ্ন কিন্তু মাথায় ঘুরপাক খায়। আচ্ছা, রাজনৈতিক, সাংস্কৃতিক, ধর্মীয় সব মিলিয়ে যদি ভাবে, তাহলে এই বিশাল সাম্রাজ্যগুলোর সবচেয়ে গুরুত্বপূর্ণ লিগাসি কোনটা, যা আজকের দুনিয়াকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছে? প্রশ্নটা ভাবার মতো, তাই না?